This is a new beginning. চেন্নাইয়ের বাতাসে এখন এক অদ্ভুত থমথমে ভাব, ঘড়ির কাঁটার মাত্র কয়েক ঘন্টা বাকি। এরপরে হয়তো নেমে আসতে চলেছে এক ভয়ঙ্কর সাংবিধানিক অন্ধকার। একটি দলের সদর দপ্তরে পিনপতন, নীরবতা। সিনেমার পর্দায় যে নায়ক কখনো হার মানেনি, বাস্তবের রাজনীতির কঠিন ময়দানে তিনি যেন একেবারে আটকে গেছেন কোনো অদৃশ্য ফাঁদে। মাত্র একটি আসনের জন্য হাতছাড়া হতে চলেছে গোটা তামিলনাড়ুর মসনদ। কিন্তু ঠিক যখন সবাই ভেবেছিল খেলা শেষ, ঠিক তখনই পর্দার আড়াল থেকে এমন একজন মানুষ বেরিয়ে এলেন যার অস্তিত্ব সম্পর্কে কেউ আগে কখনো ভাবতেই পারেনি। এমনকি তার পরনের পোশাকটিও যেন এই রাজনীতি থ্রিলারের সবচেয়ে বড় চমক। রাজনীতির খেলায় সংখ্যার জোর যে কতটা নির্মম হতে পারে তা তামিলনাড়ুর এই নির্বাচনের ফলাফল বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। একটি দলকে সরকার গঠন করতে হলে দরকার 118টি আসন, কিন্তু সব ধরনের হিসাব নিকাশ মেলানোর পরও থালাপতি বিজয়ের দল টিভিকের ঝুলিতে জমা হয়েছিল মাত্র 117টি। কংগ্রেস বাম দলগুলো সমর্থন যোগ করলেও এই একটি আসনের ঘাটতি কিছুতেই মেটানো যাচ্ছিল না। বিরোধী শিবিরে ইতিমধ্যেই খুশিতে ফুল ফোটাতে শুরু করেছিল। তাদের চোখের সামনে একটি স্বপ্ন ভেসে উঠছিল, যেখানে তামিলনাড়ুতে বিরোধীদের অস্থিরতা কাজে লাগিয়ে কেন্দ্র সরাসরি রাষ্ট্রপতির শাসন জারি করবে। কিন্তু রাজনীতি কি কখনো গণিতের বইয়ের মতো চলে? শেষ মুহূর্তে সবকিছু অন্ধকারে ডুবে যাওয়ার পথে। ঠিক সেই মুহূর্তে একটি নাটকীয় মোড় এসে গেল। সামনে এলেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একজন তরুণ নেত্রী। তার মাথায় স্পষ্টভাবে ফুটে উঠেছিল হিজাব। একজন হিজাবী নারী হয়েও তিনি যেভাবে কূটনৈতিক দক্ষতা দেখালেন তা ভারতের রাজনীতির ইতিহাসে বিরল। তার হস্তক্ষেপে মুসলিম লীগ ঘোষণা দিল টিভিকে নির্দ্বিধায় সমর্থন দেওয়ার ব্যাপারে। তাদের দুটি আসনের যোগ হতে ম্যাজিক নম্বরটা এক লাফে পেরিয়ে গেল 118 গণ্ডিতে। একটা দলের ঘুম ভাঙল ঠিকই, কিন্তু চমকের এখানেই শেষ নয়। মুসলিম লীগের এই সবুজ সংকেত পেতে আরও এক প্রভাবশালী দল পিসিকে এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তারাও তাদের দুটি আসন নিয়ে বিজয়ের ভান্ডারে যুক্ত করলেন এবং ঘোষণা দিলেন। ফলাফল 117 থেকে এক লাফে দাঁড়ালো 121-এ। সদর দপ্তরে সেই পিনপতন নীরবতা এক মুহূর্তেই রূপ নিল উল্লাসের। কিন্তু এই যে সরকার গঠনের পর মন্ত্রিসভা ঘোষণা করা হলো, তা যেন রীতিমতো একটি চমকপ্রদ সিনেমার কাস্টিং। রাজনৈতিক বিশ্লেষকরা দেখতে পাচ্ছেন একের পর এক ভিন্ন ধর্মী ছবি। এখানে যেমন রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদ ছেড়ে আসা প্রবীণ প্রশাসক, তেমনি রয়েছেন জাতীয় পর্যায়ের বাস্কেটবলের খেলোয়াড়, যিনি বিজয়ের সবচেয়ে ঘনিষ্ঠ কৌশলবিদ হিসেবে পরিচিত, যিনি রাজনীতিতে এসে মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। একই সঙ্গে সাবেক IRS অফিসার, যিনি চাকরির সব সুখ স্বাচ্ছন্দ্য ছুঁড়ে ফেলে ঝাঁপিয়ে এসে পড়েছেন এই অসম রাজনীতিতে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই মন্ত্রিসভার জায়গায় করে নিয়েছেন টিভি এবং চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় কৌতুক অভিনেতাও। আর সবার চোখের নজর কেড়েছে মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য, যিনি তামিলনাড়ুর অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। কিন্তু থালাপতি বিজয় কেন এমন একটি মন্ত্রিসভা তৈরি করলেন? এর পেছনে কি শুধুই অভিজ্ঞতা ও তরুণদের মুখ দেখানোর ইচ্ছে, নাকি লুকিয়ে রয়েছে আরো কোনো গভীর কৌশল? বিশ্লেষকদের মতে এটি আসলে একটি মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে বিজয় বুঝিয়ে দিতে চাইছেন যে রাজনীতিতে আর এখন সেই আগেকার দিনের মতো নেই। এখানে শুধু বয়স্ক নেতাদের দখলে থাকবে না, তিনি প্রযুক্তি নির্ভর চিন্তাভাবনা, তরুণদের নেতৃত্ব এবং বিভিন্ন পেশার মানুষকে এক ছাতার নিচে নিয়ে আসার একটি নতুন স্বপ্ন দেখছেন। কিন্তু আসলে সত্যটা কি এখানেই শেষ? এই মন্ত্রিসভা বা সরকার গঠনের চেয়েও যে বিষয়টি ভারতের রাজনীতিতে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে, সেটি হলো এই জায়গার পেছনের মানসিকতা। বিজয় নিজে কোনোদিন দাবি করেননি যে তিনি ধর্মীয় রাজনীতি করেন, কিন্তু তামিলনাড়ুর সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিমরা তাকে যেভাবে অগাধ আস্থা গ্রহণ করেছে তা রীতিমতো অবিশ্বাস্য। আসুন এবার ভারতের অন্যান্য অংশের দিকে তাকাই। একদিকে যেভাবে আসামের ডিটেনশন ক্যাম্পের ভয়াবহ ছায়া, অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর মুসলিম সম্প্রদায়ের উপর যে নরকীয় তাণ্ডব চলছে বলে খবর আসছে, সেখানে তামিলনাড়ুর মুসলিমরা যেন এক প্রশান্তির দ্বীপেই বাস করছে। থালাপতি বিজয় কিন্তু কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা মুখে বলে বেড়াননি, তিনি বরং কাজ করে প্রমাণ দিয়েছেন। তিনি বিভিন্ন সময় মসজিদে দেখা গিয়েছে তাকে মুসলিমদের সাথে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তে, ইফতারের দস্তরখানায় মাথায় টুপি পরে মুসলিমদের সাথে ইফতার করছেন। আর যে কোনো বিপদে বা আপদে তিনি প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে মুসলিমদের পক্ষে জোরালো ভাষায় কথা বলেছেন। তিনি কখনোই উগ্রবাদীদের রক্তচক্ষুতে পরোয়া করেননি। ফাতিমা তাহলিয়ার তার সিদ্ধান্তেও কোনো আবেগে তাড়িত সিদ্ধান্ত ছিল না, এটি ছিল একটি পরিকল্পিত কূটনৈতিক দাবি। তার এই দৃঢ় অবস্থানের ফলে আজ তামিলনাড়ুর মুসলিমরা নিশ্চিত জানেন যে তাদের রাতারাতি নাগরিকত্ব হারানো বা ডিটেনশন ক্যাম্পে যাওয়ার কোনো ভয় নেই।
বিজয় শুধু একজন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি, তিনি উঠেছেন তামিলনাড়ুর ধর্মনিরপেক্ষতা এবং সংখ্যালঘুর নিরাপত্তার সবচেয়ে বড় পাহারাদার হয়ে। এই পুরো ঘটনাটি আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশ জুড়ে কেন্দ্রীয় বাহিনী আর প্রশাসনিক ক্ষমতার জোরে বিজেপিকে ক্ষমতায় আনতে চেষ্টা করছেন, তখনই তামিলনাড়ুর এই প্রতিরোধ কি শুধু একটি রাজ্যের জয়, নাকি এটি ভারতের ভবিষ্যৎ রাজনীতির এক নতুন অধ্যায় সূচনা করবে? একজন অভিনেতা যার রাজনৈতিক অভিজ্ঞতা মাত্র 2 বছরের, তিনি কিভাবে কয়েক দশক ধরে চলে আসা দ্রাবিড় রাজনীতির সেই দুর্ভেদ্য দুর্গকে চ্যালেঞ্জ করে এত বড় জয় তুলেছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, থালাপতি বিজয় কি পারবেন তামিলনাড়ু থেকে শুরু করে পুরো ভারতবর্ষের সংখ্যালঘুদের সে নিরাপদ আশ্রয় দিতে? আপনার কাছে কি মনে হচ্ছে, এই নতুন ধারার রাজনীতি কি সত্যি উগ্র হিন্দুত্ববাদের জয়যাত্রাকে থামাতে পারবে? কমেন্ট সেকশনে এসে আপনাদের অমূল্য মতামত জানান। আমি প্রতিটি কমেন্টের অপেক্ষায় থাকবো।